হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। ফ্রেন্ডস, আজ আলোচনা করব পলিটিতে পার্ট 2, অর্থাৎ সিটিজেন্স অফ ইন্ডিয়া। কারা ভারতের নাগরিক, কারা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। তো ভারত যখন স্বাধীন হয় তখন যে প্রধান বিষয় ছিল সেটা হচ্ছে ভারতের টেরিটরি কতটা হবে, কোন পর্যন্ত ভারতের টেরিটরি হবে। এরপরে যে প্রধান বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে এই টেরিটরির ভিতরে কারা ভারতের নাগরিক হবে, কারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। তো তারপর বেস করে 1950 সালে যে যখন থেকে সংবিধান কার্যকারী হওয়া শুরু করে, যেটাকে বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, তো সেই সময় থেকে ভারতের নাগরিকত্বের যে ধারণাটা এসেছিল সেটা পার্ট 2-তে আলোচনা করা গেছে, যেখানে রয়েছে 5 থেকে 11টা আর্টিকেল। এবং এই আর্টিকেল ছাড়াও 1955 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছে, এবং এই দুটোর পরে বেস করেই ভারতের যে নাগরিকতা তার ধারণা এসছে। এরপরে দেখো পার্ট 2 কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যে আর্টিকেল 5 থেকে 11 যে সিটিজেনশিপ যে আর্টিকেলগুলো, সেই 4টে প্রধান বিষয় ক্লাসিফাইড করা গেছে। অর্থাৎ এই 4টের উপর বেস করেই ভারতের যে টোটাল আর্টিকেলগুলো রয়েছে সিটিজেনশিপের উপর, অর্থাৎ 5 থেকে 11 যে আর্টিকেলগুলো, সে এই 4টে ক্লাসের উপর বেস করে তৈরি। এক হচ্ছে পার্সন ডোমিসাইল অফ ইন্ডিয়া, 2 হচ্ছে পার্সন হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, আর 3 হচ্ছে হু মাইগ্রেটেড টু পাকিস্তান, আর 4 হচ্ছে রিসাইডিং ইন ইন্ডিয়া 5 ইয়ার্স বিফোর কমেন্সমেন্ট, অর্থাৎ 1950 সাল পর্যন্ত এরাই ভারতের নাগরিক ছিল। এবং তারপর এই 4টে ক্লাস করা হয়েছে এই 5 থেকে 11 আর্টিকেলগুলোকে ডিটেলসে আলোচনা করার জন্য। তো আমরা এখন এক এক করে প্রতিটা আর্টিকেল আলোচনা করব। তো প্রথম হচ্ছে আর্টিকেল 5, সিটিজেনশিপ বাই ডোমিসাইল। নাগরিকতা অর্জন করবে কি করে? ডোমিসাইলের মাধ্যমে। সেটাই হচ্ছে তোমার ডোমিসাইল অফ ইন্ডিয়া পার্মানেন্টলি, অর্থাৎ যারা পার্মানেন্টলি ভারতে বসবাস করছে তারাই হবে ভারতের নাগরিক। এটা যেমন থাকছে, এছাড়াও নিচে যে 3টে পয়েন্ট রয়েছে তার ভিতরে যে কোনো একটা ফুলফিল হলে তবেই সে ভারতের নাগরিক হতে পারে। কি? এক হচ্ছে বর্ন ইন ইন্ডিয়াতে হতে হবে, অথবা এনি অফ হিজ প্যারেন্টস বর্ন হতে হবে ইন্ডিয়াতে, অথবা রিসাইড ইন ইন্ডিয়া লাস্ট 5 ইয়ার বিফোর 1950, অর্থাৎ 1950 সালের 5 বছর আগে, অর্থাৎ 1945 থেকে তাকে ভারতে বসবাস করতে হবে, তবেই সে নাগরিক হতে পারবে। এটাই বলা হয়েছে আর্টিকেল 5-এ। তাহলে প্রথম কি বলা হচ্ছে? ডোমিসাইল অফ ইন্ডিয়া হতে হবে, অর্থাৎ পার্মানেন্টলি তাকে ভারতে বসবাস করতে হবে, কন্ডিশন 1। আর যে নিচে 3টে কন্ডিশন আছে তার ভিতরে যে কোনো একটা তাকে ফুলফিল করতে হবে। ওকে। এরপর রয়েছে আর্টিকেল 6। আর্টিকেল 6-এ বলা হয়েছে পার্সন হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া। যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, তো যে টাইমে দেশভাগ হয়েছিল সেই টাইমে প্রায় 10 থেকে 15 লাখ লোক এদিক থেকে ওদিকে যাওয়া আসা করেছিল, অর্থাৎ পাকিস্তান থেকে ভারতে, ভারত থেকে অনেকে আবার পাকিস্তানে গেছিলো। তো সেই যারা মাইগ্রেট হয়ে ইন্ডিয়াতে এসছিল, তো বিফোর 1948 আর আফটার 1948, এই দুটো সাল খুব ইম্পর্টেন্ট, কারণ এই টাইমে কি করা হয়েছিল? পারমিট দেওয়া গেছিল, অর্থাৎ পারমিট সিস্টেম চালু হয়েছিল। এদেশ থেকে ওদেশে যেতে পারবে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসতে পারবে। এই কারণে 1948 খুবই ইম্পর্টেন্ট। এটা একটা হচ্ছে বিফোর 1948 আর আফটার 1948, এই সময় কারা সিটিজেনশিপ পাবে ভারতের। তো এক হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন্স কারা হবে, সেটা হচ্ছে বিফোর 1940, 1948-এর আগে কারা ইন্ডিয়ান সিটিজেন হবে, সেটা দুটো কন্ডিশন রয়েছে তার জন্য। এক হচ্ছে হি অর আইদার হিজ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস বর্ন হতে হবে ইন্ডিয়াতে, অথবা হি শুড হ্যাভ রিসাইড ফর হিজ মাইগ্রেশনের পরে তাকে ইন্ডিয়াতে বসবাস করতে হবে। অর্থাৎ বিফোর 1948 এই সালের আগে যে সিটিজেনশিপ হিসেবে গণ্য হবে তার জন্য রয়েছে দুটো প্রভিশন। এক হচ্ছে সে অথবা তার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস ভারতে বসবাস করতে হবে। 2 হচ্ছে তাকে রিসাইড করতে হবে মাইগ্রেশনের পরে ইন্ডিয়াতে। এবং আফটার 48 তারপরে কারা সিটিজেন হিসেবে পাবে তার জন্য 5টা প্রভিশন রয়েছে। এক হচ্ছে সেম, এর আগে যে 1 নম্বরটা পড়েছি তার সঙ্গে সেম, অর্থাৎ সে অথবা তার প্যারেন্টস অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস ভারতে বসবাস করতে জন্ম হতে হবে
তাদের কারো একজনের, অথবা 2 হচ্ছে রিটার্নড আফটার এ পারমিট রিসেটেলমেন্ট, অর্থাৎ পারমিটের পরে রিটার্ন হয়ে তাকে রিসেটেলমেন্ট করতে হবে, অর্থাৎ বসবাস করতে হবে এখানে। 3 হচ্ছে রিসাইড করতে হবে 6 মান্থস আফটার মাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেশন হয়ে এসে 6 মান্থস তাকে বসবাস করতে হবে, তারপরেই সে ভারতের নাগরিক হতে পারবে। 4 হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য কোনো অফিসারের কাছে, এবং 5 হচ্ছে সেই রেজিস্ট্রেশন কি করবে, অ্যাপ্রুভ করবে কোনো অফিসার, তবেই সে কি হতে পারবে, ভারতের নাগরিক হতে পারবে। এটা এটা হচ্ছে আর্টিকেল 6। এরপরে দেখো আর্টিকেল 7-এ কি রয়েছে। আর্টিকেল 7 রয়েছে, আর্টিকেল যেটা 7 সেটা হচ্ছে ওভাররাইড করে 5 এবং 6 আর্টিকেলকে। কি করে? সিটিজেন অফ পারসন হু মাইগ্রেট টু পাকিস্তান, কোনো নাগরিক যদি ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গিয়ে থাকে তাদের ক্ষেত্রে কি বলছে, ইন্ডিয়া টু পাকিস্তানে গেলে আফটার 1 মার্চ 1947 নট সিটিজেন, যারা 1947-এ পরে ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছে তারা ভারতের নাগরিক নয়। এটাই ওভাররাইড করছে 5 এবং 6 আর্টিকেলকে, অর্থাৎ 5 এবং 6 আর্টিকেল যদি বলেও দেয় যে এ ভারতের নাগরিক, তাহলে 7 নম্বর যদি বলে থাকে যে না এ ভারতের নাগরিক নয়, তাহলে 7 নম্বর আর্টিকেলটাই মান্য করা হবে। 2 নম্বর পয়েন্ট কি আছে, ইন্ডিয়া টু পাকিস্তানে গেছিল বাট আফটার 1947 রিটার্ন ইন্ডিয়া দে অল আর সিটিজেন্স, অর্থাৎ একবার পাকিস্তানে চলে গেছিল ভুল করে হোক যে করে হোক, আবার ইন্ডিয়াতে চলে এসেছে, তাহলে তারা সিটিজেন্স হিসেবে গণ্য হবে। এবং তার জন্য কি করতে হবে, কিছু পয়েন্ট রয়েছে, কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। এক হচ্ছে হি অর হিজ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস ইন্ডিয়াতে জন্ম হতে হবে। 2 হচ্ছে হি হ্যাড রিটার্ন টু ইন্ডিয়া ফর রিসেটেলমেন্ট, তাকে রিসেটেলমেন্টের জন্য ইন্ডিয়া এসে বসবাস করতে হবে। আর পরের পয়েন্ট হচ্ছে রিসাইড করতে হবে 6 মাস আফটার রিমাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেশন করে এসে তাকে 6 মাস মিনিমাম বসবাস করতে হবে, তবেই সে ভারতের নাগরিকতা পাবে। পরের পয়েন্ট হচ্ছে সাবমিটেড অ্যাপ্লিকেশন দিতে হবে কোনো অফিসারের কাছে রেজিস্ট্রেশন করার জন্য, নাগরিকতার জন্য। এবং পরের পয়েন্ট হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে সেই অফিসার, তবেই সে ভারতের নাগরিক হতে পারবে। এটাই বলেছে আর্টিকেল 7। এরপর দেখো আর্টিকেল 8, এখানে কি বলছে, ইন্ডিয়ান সিটিজেন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, ভারতেরই নাগরিক কিন্তু বাইরে বসবাস করছে, তাহলে সেই ক্ষেত্রে তার সিটিজেনশিপ হিসেবে যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে সে সিটিজেনশিপ অর্জন করতে পারবে। প্রথম হচ্ছে হি অর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস বর্ন হতে হবে আনডিভাইডেড ইন্ডিয়া, সে অথবা তার প্যারেন্টস অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস আনডিভাইডেড ইন্ডিয়াতে বসবাস করতে হবে, এক পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তাকে কোথায়, যেখানে সে বসবাস করছে যে দেশে, সেইখানে গিয়ে সেখানে যে অ্যাম্বাসেডার রয়েছে, যে কাউন্সিলর রয়েছে, সেখানে কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সেখানে গিয়ে নথিভুক্ত করাতে হবে যে আমি ভারতের নাগরিক হতে চাই বা নাগরিক, আমি এখানে চাকরি করতে এসেছি বা অন্য কোনো কারণে এসেছি, তবেই সে ভারতের সিটিজেনশিপ অর্জন করতে পারবে। আর্টিকেল 9-এ কি বলেছে, নট ডিম টু বি সিটিজেন হিসেবে গণ্য হবে না কোন ক্ষেত্রে, যদি কেউ ভলেন্টারিলি সিটিজেনশিপ ফরেনের ভলেন্টারিলি সিটিজেনশিপ নিয়ে নেয়, তাহলে সে সিটিজেন হিসেবে গণ্য হবে না বিফোর কমেন্সমেন্ট অফ দ্য 1948। যতই 5, 6, 8 বলে থাকুক যে এরা সিটিজেন্স, কিন্তু সে যদি বাইরের নাগরিকতা নিয়ে নেয় ফরেনের, তাহলে সে ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে না ভলেন্টারিলি যদি নিয়ে থাকে। এরপর হচ্ছে আর্টিকেল 10 বলেছে সিটিজেনশিপ কন্টিনিউ থাকবে বাট দ্যাট রাইট সাবজেক্ট টু ল পাস বাই পার্লামেন্ট, কারো সিটিজেনশিপ কন্টিনিউ থাকবে কিন্তু তার জন্য একটা অধিকার আছে কাদের, পার্লামেন্টের, সে কী করতে পারবে, ল তৈরি করতে পারবে। অর্থাৎ পার্লামেন্ট যে সিটিজেনশিপের জন্য যে ল মেকিংয়ের যে ইন্ট্রোডাকশন, সেটা এখান থেকে শুরু হয়েছিল আর্টিকেল 10 থেকে। তাহলে এটা হচ্ছে সিটিজেনশিপ কন্টিনিউ থাকবে বাট দ্যাট রাইট সাবজেক্ট টু লস পাসড বাই পার্লামেন্ট, পার্লামেন্টই ল তৈরি করে বলতে পারবে কে সিটিজেন কে সিটিজেন নয়। আর্টিকেল 11 কি বলেছে, পার্লামেন্ট রাইট আছে পার্লামেন্টের সিটিজেনশিপ আফটার 26/1/1950 মেক্স ল, পার্লামেন্টের অধিকার আছে, তারা ল তৈরি করতে পারবে, তারপর বেশ করেই 1955 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়। আর্টিকেলগুলো তো রয়েছেই, এছাড়াও 11 নম্বরে পার্লামেন্টকে অধিকার দিয়েছে যে 1950 সালের পরে তারা ল তৈরি করতে পারবে যে কে ভারতের নাগরিক থাকবে, কে থাকবে না, আর কে নতুন করে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।